সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে। পাবলিক টকে আমরা মূলত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। রাত পোহালেই নির্বাচন, সেই নির্বাচনের আগের রাত মানে আগের দিন থেকেই শুরু হয়েছে নানা ধরনের ঘটনা প্রবাহ, এবং সেই ঘটনা প্রবাহ নিয়েই আমরা আজকে কথা বলবো। এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সামরিক, রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান। চলুন আমরা দর্শক তাকে স্বাগত জানাই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম আশিক ভাই, ধন্যবাদ আমাকে নির্বাচনের আগের রাতে নিয়ে আসার জন্য। আপনি যে বড় বড় টাইটেল দিচ্ছেন এগুলা অ্যাকচুয়ালি খুব আনকমফোর্টেবল ফিল করি। আচ্ছা, রাজনৈতিক ঠিক আছে, সেটা আমরা আমি তার পরিস্থিতি পর্যালোচনা চারা করি। ধন্যবাদ। জি, আচ্ছা, আজকে ধরেন সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রথম যেটা শুরু হয়েছে যে জামাত ইসলামীর একজন নেতার আপনার বেশ অনেকগুলো টাকা সহ এয়ারপোর্টে ধরা পড়লো, এবং সারা দিনে অনেক ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা যেটা প্রথমে যেটা আলোচনা আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে নির্বাচনের আগের দিন থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা ওইটা দিয়ে শুরু হলেও, জামাতের আমির দিয়ে শুরু হলেও পরবর্তীতে বিএনপি বা অন্য দলগুলোরও অনেক নেতার কর্মীদের কাছ থেকে টাকা উদ্ধার বা এরকম ঘটে, যেমন শহীদুদ্দিন চৌধুরী আনির গাড়ি আটক করে টাকা উদ্ধার করা হয়েছে। এই যে টাকা উদ্ধারের বিষয়টা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো আসলে পরবর্তীতে যেটা ছেড়েও দেওয়া হচ্ছে, তাহলে এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। নির্বাচন শুরুর আগেই প্রথমে শুরু হয়েছে হচ্ছে এগুলা বিভিন্ন জরিপ দিয়ে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এরা একটা জরিপ দিচ্ছে এবং কোনো জরিপই মানে ২-১ টা ছাড়া সবগুলো জরিপই কিন্তু একদম আকাশ পাতাল টাইপ। বিএনপি ২০০ র উপরে পাবে, জামাত ৪০-৫০-৬০ টা। আবার খুব কম জরিপে আমি দেখলাম যে জামাত এগিয়ে আছে এরকম। মেক্সিমাম হচ্ছে ইকুয়াল টাইপ আছে। বাট আমাদের মনে রাখতে হবে যে এই সেইম পার্টি আ বিশ্ববিদ্যালয়গুলো যখন ডাকসু-চাকসু নির্বাচন হয় তারাই কিন্তু আ জরিপ যেটা দিয়েছিল ওইটার বিপরীতে ল্যান্ডস্লাইড হয়েছিল। সো আমি এই আ জরিপগুলো প্লাস হচ্ছে আমি এখন যেটা মনে করি যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, আপনি প্ল্যাটফর্মের দিকে তাকালে লোকজনের রেসপন্স দেখলে মনে করেন একটা বিএনপির পেজ থেকে একটা আ এই যে মনে করেন ফ্যামিলি কার্ড নিয়ে যে পোস্টটা দিছে। আমি যখন লাস্ট ওটা দেখলাম ওটার মধ্যে সাম হয়তোবা ৪৫,০০০ এর মতো লাইক ছিল। এর মধ্যে মানে 80% ছিল হা, হা। মানে এটা তো বিএনপির পেজে তো বিএনপির লোকজন বেশি থাকার কথা, তাই না? সো আমি মনে করি যে ওটার মধ্যে আপনি ধরেন 20,000 মনে করেন আপনি ওভার এস্টিমেট করলাম বট আছে। বাকিরা কিন্তু পাবলিক। বাকিরা কিন্তু পাবলিক, তাই না? এটা আপনাকে মেনে নিতে হবে যে জরিপে। আর আমি আ জরিপ জিনিসটা একটু বুঝি, কারণ আমি সেনাবাহিনীতে থাকার সময় অ্যাকচুয়ালি আমি ২ বার এরকম ২ টা মানে রাজনৈতিক জরিপ করতে আমার বস বলেছিল। আমি তখন গোয়েন্দা সংস্থায় আরকি। তো হয় কি, বস বললে এটা আমার কাজ না, সেনাবাহিনীর কাজ না। বাট আ কাউকে তো আর গুম-খুম করতে বলতেছে না যে এটাকে মানে কঠোরভাবে ডিনাই করতে হবে। সো আমি জরিপটা করেছিলাম এবং যে ২ টা জরিপ করেছিলাম, ২ টা মোটামুটি আমি যেটা বলছিলাম সেই ধরনের জরিপই হয়েছে। সেই হিসেবে আমার কনফিডেন্স একটু আছে আরকি। তো এটার এখন যে জরিপগুলা মানে পাবলিক ডোমেইন এ যেটা দেখতেছি সেটা ইস কোয়াইট ফর জামাত ইসলামী বিভিন্ন জায়গায়। আ এবং পাল্টা প্রোপাগান্ডা চলতেছে। লোকজন বাড়ি যাচ্ছে, লঞ্চে বা ট্রেনে, ওখানে সব দাঁড়িপাল্লা দিয়ে যাচ্ছে। আবার ঘন্টা ২ এক পরে দেখলাম যে এগুলার অডিও চেঞ্জ করে দিয়ে ওটার মধ্যে আ দা দা ইয়া হয়ে ধানের শীষ হয়ে যাচ্ছে। এরকম করে সেম ভিডিও। সো এগুলা চলতেই থাকবে। বাট আমি যেটা মনে করেছি ১ম এ আমি আচ্ছা, আপনি যেহেতু জরিপের কথা বললেন, আমি জি, আরেকটা বিষয় মানে জাস্ট শিওর, সম্পূর্ণ একটা প্রশ্ন করি। সেটা বলেন। হচ্ছে, যেমন আজকে আমরা কয়েকটা বেশ কিছু মিডিয়াতে দেখলাম যে একটা আপনার গোয়েন্দা সংস্থার জরিপ বলে আরকি একটা ইনফরমেশন দেওয়া হলো। আসলে গোয়েন্দা সংস্থার জরিপ কি, আ আপনি যেহেতু ইয়েতে ছিলেন, সামরিক বাহিনীতে ছিলেন এবং গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তো এই যে গোয়েন্দা সংস্থার জরিপ আপনার পত্রিকায় প্রকাশিত হলো ঠিক আগের রাত্রে, এই বিষয়টা আসলে এইগুলো কি আসলে গোয়েন্দা সংস্থার জরিপ, নাকি মানে এরকম কোনো আসলে গোয়েন্দা সংস্থা জরিপ করে কিনা, বা এই বিষয়গুলো যদি একটু বলতেন।
আমি ফার্স্টেই বলবো যে গোয়েন্দা সংস্থা অফিসিয়ালি তারা কোনো জরিপ করার জুরিসডিকশন রাখে না। আমি যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট, যেটা সেনাবাহিনীর ভিতরে পাবলিক, যেটার মধ্যে কোনো ইয়া নাই। বাট এখানে যেগুলোর কথা বলতেছেন এটা মেইনলি সম্ভবত ডিজিএফআই, এনএসআই, এসবি এদের কথা বলতেছে। এবং তারা যে একটা ইনিশিয়ালি জরিপ করেছে, এটা এয়ার ভাইস মার্শাল আলতাফ মাহমুদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার একটা বক্তব্যতেই জানা গেছে যে তারা সিলেকশন করেছে তাদের যে ক্যান্ডিডেটকে ৫টা জরিপের মধ্যে দিয়ে। একটা হচ্ছে এসবি, এনএসআই, ডিজিএফআই, এবং ২টা হচ্ছে তাদের নিজস্ব জরিপ। সো এখানে একজন বিএনপির লোকজন নিজেই বলতেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং তারা যে জরিপ করেছে বা তারা যে বিএনপির পক্ষে কাজ করতেছে, এটা আমি আমার বিভিন্ন সময় আমার লাইভে বলেছি। আপনারা মেজর জেনারেল সারোয়ার ফরিদ, যে ডিজি এনএসআই, উনাকে আপনি দেখেছেন যে উনি তারেক রহমানের সাথে দেখা করছে। পুলিশের বিভিন্ন ইম্পোর্টেন্ট লোকজন গুলশানের কার্যালয়ে গিয়ে দেখা করেছে। এরা মেইনলি আম তারা জানে যে পরবর্তীতে যে দলটা আসবে তাদের নিজের সারভাইভাল বা তাদের ক্যারিয়ার এনহ্যান্স করার জন্য তারা এই অনৈতিক কাজটা করে। এটাও আমি বলব যে একটা ব্যক্তিগত পদস্খলন আমি বলব যে তার যেখানে নিজের লাইনে তার নিজের কাজটা করার কথা, সেখানে সেটা না করে সে আগামী অ্যাডভান্স যে দলটা আসবে। আমি এর আগেও আপনাকে অনুষ্ঠানে সম্ভবত বলেছি যে মেজর জেনারেল জেনারেল ওয়াকার ব্রিগেডিয়ার শামসকে লন্ডনে তারেক রহমানের কাছে পাঠিয়েছিল যে তারা সম্পূর্ণ সহায়তা দিবে সেনাবাহিনী বিএনপি আসার জন্য। তখনকার যে পরিস্থিতি ছিল, এই যে মনে করেন তারপরে তারেক রহমান দেশে আসলেন, তাকে জনগণ বিপুল সম্বর্ধনা দিয়েছে। অ্যাকচুয়ালি তখন পর্যন্ত সিচুয়েশনটা এরকমই ছিল যে বিএনপি সরকার গঠন করবে, কারণ তাদের ওভারওয়েলমিং যে ভ্যাকুয়ামটা আছে আওয়ামী লীগ ছাড়ার। কিন্তু অ্যাকচুয়ালি মেস আপটা করেছে হচ্ছে তারেক রহমান নিজে। উনি অ্যাকচুয়ালি নিজেকে একটা দলের প্রধান চেয়ারপারসন হওয়ার জন্য যে প্রিপারেশন, উনি এই সাফিসিয়েন্ট প্রিপারেশনটা নেননি। উনার কূটনৈতিক দক্ষতার যথেষ্ট অভাব আছে। না হলে উনি মিডিয়াতে আগে, বাংলাদেশে আসার আগে উনি বলতেন না যে তার বাংলাদেশে আসার বিষয়টি তার একার দায়িত্বে না। এখন কথা হচ্ছে যে লোক তার নিজে আসার দায়িত্বটা একা ডিসিশন নিতে পারে না, একটা দেশের ডিসিশন কিভাবে নিবে? এগুলো কিন্তু এফেক্ট করেছে। পরবর্তীতে উনি যখন দেশে আসলেন, উনি কিন্তু একটার পর একটা মানে ফানি সিচুয়েশন, এটা মনে করেন যে ওয়ার্ড পর্যায়ে নেতা খুলতে পারে, ভুল তথ্য দিতে পারে। তো উনি ইসলামিক ইতিহাস, বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশনে কি কোথায় আম হয়, কোথায় সয়াবিন, এই ধরনের ফালতু জিনিস বলে নিজেকে একদম এমনভাবে করেছেন, মানুষের মধ্যে ওই বিশ্বাসটা চলে গেছে যে। এবং এটার পাশাপাশি জামাতে ইসলামের যে অর্গানাইজড মুভমেন্ট, এই জিনিসটা এনহ্যান্স করেছে। সো যারা অ্যাকচুয়ালি গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী, তারা তখন একটা আগের থেকে জানতো, তারা মনে করছে ওই সময় পর্যন্ত যে বিএনপি আসবে। সো তারা তাদেরকে যে সাপোর্ট দিয়ে চলছে। এখন একবার সাপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি আমি বলব ধরা খেয়ে গেছে। এখন তাদেরকে যতটুক পারে ততটুক সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। এইজন্যই তাদের জরিপগুলো এখন আসতেছে পাবলিককে মোটিভেট করার জন্য। বাট আমি যেটা বুঝি যে পাবলিক এত সহজে এক রাতের ঘটনায় গত ১.৫ বছর ধরে যা তারা দেখতেছে, বিএনপির থানা ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম, আর জামাতের কার্যক্রম, এবং তাদের যে নেতার যোগ্যতা আর ২ টা দলের যোগ্যতা, সবকিছু অ্যাকচুয়ালি এফেক্ট করে। স্পেশালি শীর্ষ নেতৃত্ব প্রচন্ডভাবে এফেক্ট করে। মনে করেন যে তারেক রহমান আল জাজিরাকে থেকে ইন্টারভিউ দিতে ভয় পেয়েছে। উনি ইয়াতে যায় নাই। কি বলে? ফখরুল ইসলাম আলমগীর পাঠিয়েছে। উনি এই ১৭ বছরে একটা ডিগ্রি নিতে পারে নাই। আপনি কিন্তু দেখবেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এ অনেকেই আছে। এট লিস্ট ৫ জনের আমি হিস্ট্রি পড়েছি যে তারা এইচএসসি পাস ছিল। যখনই তারা আ ইয়াতে কি বলে? রাজনীতিতে ভালো করবে এবং এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তারা সাথে, সাথে একটা ডিগ্রি নিয়ে নিয়েছে। জাস্ট তাদের এডুকেশন লেভেলটা হাই করেছে। তো উনি কিন্তু নিজেকে প্রস্তুত, এবং তাকে যে প্রস্তুত করা হয় এটার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব দায়ী। তারা তারেক রহমানকে, হয়তোবা তাদের ধারণা ছিল শেখ হাসিনা আজীবন থেকে যাবে এবং তারা এইভাবেই আম আ শীর্ষ নেতৃত্ব যেভাবে কম্প্রোমাইজ করেছে,
শেখ হাসিনার সাথে এভাবে করেই তারা পালা পেয়ে যাবে। নাহলে তাকে তো প্রস্তুত করার দরকার ছিল। তাকে তারা প্রস্তুত করেনি। এই প্রস্তুত না করার খেসারত কিন্তু এখন বিএনপি মাঠে দিচ্ছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আগেও যেটা করেছিলাম আরেকটা প্রশ্ন সেটা হলো যে এই যে শেষ দিন এবং আজকে আমরা রাত পর্যন্ত পাচ্ছি বিভিন্ন জায়গায় ধরেন এই যে গাড়ি ধরে টাকা উদ্ধার বা বিভিন্ন ধরনের বিষয়গুলো। এইটা আসলে মানে কেন মানে মানে এই জায়গাটা কেন হচ্ছে বা এই বিষয়টা আসলে কি আপনি মনে করেন? আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে এর আগে ডিজিএফআই অ্যাকচুয়ালি সমস্ত মিডিয়াগুলোকে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে এবং তারা তাদেরকে প্রেশার দিয়েছে। এবং আপনি জানেন যে কয়েকদিন আগে ২১ জন ঢাকা টাইমস না বাংলাদেশ টাইমস পত্রিকার ২১ জন সাংবাদিককে সেনাবাহিনীর লোকজন উত্তরা ক্যাম্পে নিয়ে গেছে। আপনি কি এটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছেন? এটার প্রমাণ দেখেছেন? কিছু অনলাইন মিডিয়াতে দেখেছেন? আপনি কি মেইনস্ট্রিম মিডিয়াতে দেখেছেন? দেখেননি। এর কারণ হচ্ছে ডিজিএফআই প্রেশার ক্রিয়েট করেছে যাতে যেকোনো জিনিস সরকার, বিএনপি এদের এগেইনস্ট এ যায় এটা নিয়ে ইয়া করা যাবে না। আমি এটা নিয়ে একটা লাইভ করেছি। আরো অনেক যারা অ্যাক্টিভিটিস আছে তারা এই কাজটা করেছে। এখানে তারা প্ল্যান করে, কারণ আপনি জানেন যে আমাদের মিডিয়ার একটা বড় অংশ, 'প্রথম আলো', 'দিল্লি স্টার' সহ একটা বড় অংশ তারা হচ্ছে ভারতপন্থী সেকুলার। এই ভারতপন্থী সেকুলার আগের থেকেই একটা বয়ান যেটা দিয়ে আসছে জামাত ইসলামের এগেইনস্ট এ, যেটা অ্যাকচুয়ালি এই মানে জুলাই বিপ্লবের ডেড হর্স। জুলাই বিপ্লবে যখন শেখ হাসিনা যখন বলেছিল এরা সবাই রাজাকের নাতি-পুতিকে দিব এবং তখন সবাই আমি রাজাকার বলতে প্রাউড ফিল করত। আমি টি-শার্ট দেখেছি আমি রাজাকার পরে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে সেই কাউন্টার ন্যারেটিভ শেখ হাসিনার। এই ন্যারেটিভে ওইটা একটা মরে গেছে। সো এখন এই মুহূর্তে তাকে রাজাকার বলা বা এখন যে জামাত ইসলামীর যারা আছে তারা কেউই 71 এ অ্যাক্টিভ ছিল না। তারা আ 18 বছরের নিচে ছিল। সো এরকম একটা সিচুয়েশন এখনো ওই পুরোনা জিনিস টেনে এনে আ এইটা নিয়া ঘোট পাকানোটা অ্যাকচুয়ালি এবং এইটা এবং প্লাস অন্যান্য যে জিনিসগুলো দেখতেছি। আমি মেক্সিমাম বিএনপি অ্যাক্টিভিটিস দেখলাম। আজকে রাতে জামাতের আ কর বা জামাতের আমানত এরকম একটা দিয়া ১০-১২ টা আমি কয়েকটাতে ক্লিক করলাম দেখলাম প্রত্যেকটাতেই সামনে একটা ছবি দেখে এবং পরবর্তীতে আমি ওই ডিসেন্ট পেজটা ফলো করি। দেখলাম যে ওখানে গিয়ে দেখা যাচ্ছে এই জিনিসগুলো সব ভুয়া জিনিস ইয়া করতেছে। অ্যাকচুয়ালি তারা নিজেরাও বুঝতে পারতেছে যে পাবলিক ওপিনিয়ন আ পুরাপুরিভাবে অ্যাকচুয়ালি এন্টি বিএনপি হয়ে গেছে। ওইটাকে উদ্ধার করার জন্য তারা অ্যাকচুয়ালি লিগাল, ইল্লিগাল যত ধরনের ইয়ে আছে এই কাজটা তারা করতেছে। সো আমি অ্যাকচুয়ালি মানুষকে জনগণকে বলব যারা ভোটার তারা এবং তারা ঠিকই এই একদিনের আ ঘটনায় অ্যাকচুয়ালি তারা তাদের মাইন্ড চেঞ্জ করবে এরকম হওয়ার কোনো সুযোগই নেই। এই জায়গাটায় আমি প্রশ্নটা আপনাকে আরেকটা করতে চেয়েছিলাম যে ধরেন এই যে সকাল থেকে ধরেন ঈদের নির্বাচনী প্রচারণা যেখানে বন্ধ হয়েছে তারপর থেকে যে এই যে মানে সবাই করছে কিছু না কিছু বিভিন্ন দল থেকে বিভিন্ন গ্রুপ থেকে এরকম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক নানাবিধ মানে গুজব, যেহেতু এগুলো গুজব কিনা সেটা আহ, মানে জানারও উপায় নাই এই শেষ মুহূর্তে এক ধরনের অবস্থা। এরকম একটা পরিস্থিতিতে ধরেন এই যে সোশ্যাল মিডিয়া এই ধরনের প্রচারণা বিভিন্ন ধরনের সব দলের কথাই বলছি, এই প্রচারণায় আসলে কি সাধারণ জনগণ যারা সাধারণ ভোটার তারা প্রভাবিত হবেন কিনা এবং এইটা নির্বাচনী যে আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং সেটার কতটুকু কি বিষয়, এই দুটা বিষয় যদি একটু বলেন। আমি মনে করি যে এই শেষ মুহূর্তে এক রাতের প্রোপাগান্ডাতে অ্যাকচুয়ালি কোনো কিছু হবে না। কোনো কিছু হবে না। এই যে মনে করেন আমি একটা কেস বাই কেস যদি বলি, একটা বড় কেস। আমার কাছে ১ম এই মনে হয়েছে যে ৳৫০,০০,০০০ নিয়ে ধরা পড়ছে সৈয়দপুর এয়ারপোর্টে। এত টাকা নিয়ে উনি কোথায় যাচ্ছেন? পরবর্তীতে আমি যখন দেখলাম যে আ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সম্ভবত ম্যানেজার বা সিকিউরিটি চিফ একজন আছেন, উনি বক্তব্য দিয়েছেন যে উনি ডিক্লেয়ার করেছেন যে টাকাটা আমি নিয়ে যাচ্ছি। উনারা বলছে টাকা নিতে কোনো সমস্যা নাই। ইভেন তারা কাস্টমস এর জুরিসডিকশন না, কাস্টমস এর ক্লিয়ারেন্স। সো এখান থেকে কেউ পিক করছে যে এই তো জামাতের লোক নিয়ে যাচ্ছে সাথে, সাথে ইয়া করলো, ফোন দিল। ফোন দিয়ে ওখানে বলে রাখছে, ওরা ট্র্যাপ সেট করে রাখছে, ধরে এটাকে প্রচন্ডভাবে মিডিয়া ইয়া করছে।
যেভাবে আপনার মনে আছে কিনা যে মনে তো থাকবেই যে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সাথে সাথে সবাই মানে মহিলারা ঝাড়ু সহ রেডি ছিল যে হবে আর সাথে সাথে গ্রাউন্ডে নেমে যাবে। সো পাবলিক কিন্তু আল্টিমেটলি ওইটাও খায় নাই এবং এইটাও খায় নাই। এটাও তারা খায় নাই। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফাইনালি যেটা হয় যে ওই যে ছোটবেলায় পড়ছেন না যে রাখাল বালক বলতো বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে, যেদিন অরিজিনাল বাঘ আসছে কেউ আসে নাই। সো আলটিমেটলি হয় কি এই করতে 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 যেটা করতেছে শেখ হাসিনার আমলের যে গোয়েন্দা সংস্থা যে সমস্ত বট কমেন্ট টমেন্ট দিয়ে যে সমস্ত আম, একটা সিচুয়েশন তৈরি করতে কেউ তাদেরকে বিশ্বাস করতো না যতটাই বলুক। এখনো কিন্তু একদম সেম জিনিস হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, আমি লাস্ট ২টা লাইভ যেটা করেছি, এই গতটা নাই, আপনাকে এই শোতে আসার আগে একটা ছোট্ট একটা লাইভ করেছি ওটা বাদে। এর আগের ২টা লাইভের ভিতরে যেখানে আমি বলেছি যে ডিজিএফআই আম আ এই সমস্ত ক্যাম্পেইনকে আ বন্ধ করতেছে এবং প্লাস জামাতকে জামাতকে না বিএনপিকে হেল্প করতেছে। তারা এটার এগেইনস্ট এ ক্যাম্পেইন করবে। কোন জায়গায় যদি কোন ভোট দখল বিএনপি করে ওটা প্রচার করা যাবে না। এই ধরনের কথাবার্তা যখন একটা যেটা করেছে, ওই যে ওইটা সহ পরবর্তী ২ টা ভিডিওর মধ্যে যে পরিমাণ বট কমেন্ট হইছে, মানে যে পরিমাণ হিউজ পরিমাণ। তো নরমালি আমার এক্সপেরিয়েন্স বলে হচ্ছে যে জিনিসটা আমি সত্য এবং হার্টে আঘাত করি, হ্যাঁ, ওইটাতে মধ্যে সবচেয়ে বেশি বট পার্টি আইসা ঝাঁপায় পড়ে আরকি। সো এটা হচ্ছে একটি ইন্ডিকেশন যে অ্যাকচুয়ালি তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যান করেছে, তারা এটা প্ল্যান করে রেখেছে। জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আ আমি বলব হচ্ছে এটার সাথে যে কানেকশন, আমি বলব না যে শুধু বিএনপি জড়িত বা শুধু গোয়েন্দা সংস্থা জড়িত। এটার সাথে আমরা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে এটার সাথে আওয়ামী লীগও জড়িত, এটার সাথে ভারতও জড়িত। আ কারণ বিএনপি আসলে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হইছে, এটা এখন আমরা মোটামুটি সবাই বিভিন্ন ধরনের সিম্পটম দেখেছি। সো এরকম একটা সিচুয়েশন এ মানে আ তারা এমন একটা ভাব করতেছে যে আ আ এভরিথিং ইস নরমাল। বাট এর মধ্যে যেটা হয় এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা হবে হচ্ছে অপরচুনিটি। যদি সুযোগ পাওয়া যায়। মনে করেন যে আমরা সবাই, আমি আগেই বলেছি যে সমস্ত আ অফিসারদের মধ্যে জুনিয়র অফিসার, ইভেন পুলিশ, লোয়ার লেভেলে যারা আছে তারা নিউট্রাল রেখে আম সেনাবাহিনীর যে গত ৩ টা এর আগের ৩ টা নির্বাচনে যে কলঙ্ক হয়েছে ওটা মুছতে চায়। ওইটাও তারা স্ট্রংলি ওইটা মুছতে চায়। কিন্তু সিনিয়র লেভেলের যারা আছে, যারা আওয়ামী লীগের দোসর, যারা জেনারেল ওয়াকারের জন্য এখন চাকরিতে আছে বা যারা এখনো জেলে আছে, জেলে ক্যান্টনমেন্টের ভিতরে জেলে আছে, এদের একটা বড় অংশ হচ্ছে অপরচুনিটি নিবে। এই যে আমি আগের শোতেও বলেছি যে আপনি একটা আ ডিজি আনসার, মেজর জেনারেল সাজ্জাদ, তার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। আমি নিজেও এটা শেয়ার করেছি, অ্যাপ্রিশিয়েট করেছি। বাট উনি কিন্তু আওয়ামী লীগের বিশাল লেসপেন্সার। আওয়ামী লীগের আমলে প্লাস এই গত ১৫-১৬ বছরে বিভিন্ন জেনারেলদের কনফারেন্সে উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলে। কিন্তু উনি সিচুয়েশন বুঝতে পারছেন। এই সিচুয়েশন এর কারণে উনি একটা জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন দ্যাট উইল হেল্প আনসার ভিডিপিকে যেকোনো ধরনের আকাম-কুকাম করতে বিরত রাখবে। এট দ্য সেম টাইম অন্যান্য বাহিনীকে তারা বুঝে ফেলবে। তারা অলরেডি বুঝে ফেলেছে যে অন্যান্য বাহিনীর যারা আ কোন প্ল্যান বা ইঞ্জিনিয়ারিং করতেছে। এটা হচ্ছে, বাট গ্রাউন্ডে যদি তারা কোন অপরচুনিটি সুযোগ পায়, এইজন্যই ডিজিএফআই ব্রিফিং করছিল যে গ্রাউন্ডে আ অফিসারদেরকে ১২ টার পরে বা ১০ টা একটা সংখ্যা তাদেরকে সরাসরি বিএনপির পক্ষে অবস্থান নিতে বলবে। বাট এটা নাও হইতে পারে। কিন্তু অপরচুনিটি যদি হয় যেকোনো সিচুয়েশন এ মানে আ এটা হচ্ছে একটা যেকোনো জিনিসের মানে আমাদের যুদ্ধের মধ্যে যেটা শেখানো হয় আরকি যে যুদ্ধ একটা চলতেছে, প্ল্যান অনুযায়ী চলতেছে। বাট there is a opportune moment, opportune মোমেন্ট এ একটা ডিসিশন মোটামুটি যুদ্ধের জয় পরাজয় নিতে হবে। সো তারা ওরকম একটা অপরচুন মোমেন্ট এ হইলেই ইঞ্জিনিয়ারিং এর যে ফিজিক্যাল যে কাজগুলো আছে ওগুলা করার চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন জয় নিয়ে আসলে ২ দলই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এক ধরনের কনফিডেন্ট, মানে যার দলের পক্ষ থেকে বা জোটের পক্ষ থেকে। তো এবং ধরেন বিশেষ করে বিএনপি ব্যাপকভাবে কনফিডেন্স। কিন্তু আমার প্রশ্ন হলো, যেহেতু প্রধান উপদেষ্টা এবং আম প্রধান নির্বাচন কমিশনার তারা জয় তাদের বক্তব্যে বলেছেন যে দলই জয় পরাজয় হোক এটা যেন মেনে নেয় সবাই। অবশ্যই, অবশ্যই। আমার প্রশ্ন হলো যে তারা কি মানে এরকম কোনো
আশঙ্কা করছেন যে কোনো দল যদি পরাজিত হয় তারা মেনে নেবে না, আর যদি এটা তারা মনে করে থাকে তাহলে আসলে সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা মেনে না নেওয়ার? দ্বিতীয় ঘটনা, এটার কারণে কি পরিস্থিতি একটু নাজুক পরিস্থিতি তৈরি হতে পারে কিনা বা সহিংসতা হতে পারে কিনা, সেই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশে যে দল হেরে যাবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আ একটা অভিযোগ আনবে। এটা আ দেশের প্রতিটি ইলেকশনে হইছে। আপনি একটা ইলেকশন বলতে পারবেন না যে তারা হেরে গিয়ে বলছে আমরা হেরে গেছি। ২ হাত তুলে দিছে। বলবে না। তারা সবসময় এটা আম আ ডিফেন্ড করার চেষ্টা করবে। বাট এই ডিফেন্ড করার চেষ্টাটার মধ্যে যেটা হবে অন গ্রাউন্ড এ যে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে, এটা কি নেক টু নেক বা ওভারওয়েলমিং ডাউন আছে বা আ আপ আছে, এই জিনিসটা জনগণের রায়ের উপর নির্ভর করবে। জনগণের রায়টা যদি একদম ওভারওয়েলমিং কোন একটা বিএনপি যদি একদম ল্যান্ডস্লাইড বা একটা বেশ মার্জিনে জিতে, জামাত আর এটা নিয়ে কথা বলবে না। সেইম জামাত যদি একটা বড় মার্জিনে জিতে, তারা অভিযোগ করবে ঠিকই, বাট তখন এটা অ্যাকচুয়ালি হালে পানি পাবে না। এর সাথে হচ্ছে যে আমি যদ্দূর জানি ওই যে ইলেকশন কমিশনার বলেছিল যে প্রায় ৩৫০ র মতো বিদেশি অবজারভার আছে। এবং আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে। সো ওই অবজারভাররাও তো জিনিসগুলো দেখবে, দেশের পরিস্থিতি দেখবে। আ আন্তর্জাতিক আ পশ্চিমা ইম্পোর্টেন্ট দেশগুলা যারা আমাদের পার্টনার, আমাদের পার্টনার ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা বা অন্যান্য ইম্পোর্টেন্ট দেশগুলা ইনক্লুডিং ইন্ডিয়া। ইন্ডিয়া তো আছেই। যারা আমরা সবাই জানি যে ইন্ডিয়া গত ৩ টা অবৈধ নির্বাচনকে দিছিল। অতএব অ্যাকচুয়ালি ভারত এই বিষয়ে কি বলতেছে এটা নিয়ে বাংলাদেশের জনগণ অ্যাকচুয়ালি করবে না। তারা চিল্লায় মরে গেলেও তাদের কথা কেউ বিশ্বাস করবে না। দ্যাটস দ্য ট্রু ফ্যাক্ট। আরেকটা হচ্ছে এইখানে অবজারভার গুলা যারা আছে, এটার সাথে সাথেই অবজারভারদেরও একটা থাকবে। সো এই যদি একটা রিজনেবল আ ভালোভাবে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে অ্যাকচুয়ালি যদি যারা নির্বাচন বয়কট বা অন্যান্য কিছু করতে চায়, এটা শান্তিপূর্ণভাবে করতে হবে। আর যদি সহিংস হয়, আমি কনফিডেন্ট যে আইন শৃঙ্খলা বাহিনী এটা কঠোর হাতে দমন করবে। যে নির্বাচন মানতেছ না, ঠিক আছে, মানতেছ না, জানাবা। এটা মা সরকার বা সংশ্লিষ্ট লোকরা এটা নিয়ে বিচার-আচার করে গো টু কোর্ট করো। বাট যদি এই ব্যাপারে সহিংসতা করতে হয়, এটা ধরতে হবে যে সহিংসতার বুদ্ধিটা ভারতের কাছ থেকে আসবে সবসময়, আওয়ামী লীগের কাছ থেকে আসবে। কারণ তারা চায় এই নির্বাচনটা একটা ভন্ডুল হোক। বাট আমি একটা বলতে পারি এইটুক যে আম আমি বিভিন্ন ডাটা প্লাস বিভিন্ন আমাদের মিলিটারি বিভিন্ন লোকের এনালাইসিস যেটা দেখেছি, ইভেন আমাদের রাওয়া যে রিটায়ার্ড অফিসার, ওখান থেকে একটা নাকি অবজারভার গ্রুপ প্রস্তুত হয়েছে। মানে বাংলাদেশের ইতিহাসে দিস ইস দ্য বিগেস্ট অপারেশন। আ সেনাবাহিনী থেকে আ ১,৩০,০০০ এবং সবকিছু মিলে ৫০০,০০০ আ ডিপ্লয়েড হচ্ছে এই নির্বাচন করার জন্য। সো এইটা সেনাবাহিনীর যে বিভিন্ন লেভেলে, ইভেন কিছু ব্রিগেডিয়ার জেনারেল লেভেলেও আ মতামত আমার কাছে এসছে, সেটা হচ্ছে তারা চায় যে একটা স্পটলেস ইলেকশন করে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভাবমূর্তি যেটা আওয়ামী লীগ চরমভাবে ডাউন করে দিয়ে গেছে, এটাকে প্রকাশ করতে। প্লাস হচ্ছে আমি নিজেই বিভিন্ন সময় বিভিন্ন বলেছি যে জেনারেল আজিজের সময় উনি সবচেয়ে কম মাত্র ৩০,০০০ ডিপ্লয় করেছিলেন। তখন আ ভোট না দিতে পেরে একদল আর্মির কাছে এসছে। আসার পরে পিকআপটা চালিয়ে চলে, এটা জাস্ট সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। এটা আমাদেরকে খুব কষ্ট দিয়েছে যে আমরা সেনাবাহিনীর সদস্যরা সবসময় জনগণকে সাপোর্ট দিয়েছি। বিভিন্ন জায়গায় লোকজন বিপদে বললে আগিয়ে যাচ্ছে। আর এখানে তারা বিপদে আছে, আমরা চলে গেলাম। সো এই যে রোলটা তার পরবর্তীতে আমরা দেখেছি যে আ ৪ই আগস্টের আগে সেনাবাহিনী ছাত্র জনতা দিয়ে গুলি করেছে। ওখান থেকে অনেক হইছে। অনেকে প্রসিকিউটেড হচ্ছে। কর্নেল রেদওয়ান এখন প্রসিকিউটেড হচ্ছে। সো এই যে বদনাম যেগুলো আছে, এগুলা থেকে মুক্তি চায় সেনাবাহিনী। আমরাও মুক্তি চাই। আমরা সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনীর মেইনলি সিনিয়র কমান্ড নিয়ে আমি অনেক কথা বলি। আ অ্যান্ড আই ডোন্ট এনজয় ইট। নোবডি এনজয়স ইট। আমরা এটা থেকে মুক্তি চাই। এর মুক্তির একমাত্র উপায় হচ্ছে একটা সহি ইলেকশন করা। সো আমি মনে করি যে জনগণ এটা রায় দিবে। জনগণ যদি এটা যদি নেক টু নেক হয়, তাহলে এটা কেওয়াসের সম্ভাবনা আছে। যদি আ ওভারওয়েলমিং সুপিরিয়রিটি কোন দল পায়, তাহলে এটা কম। বাট আমি যেটাই হোক না কেন, আমি জনগণকে বলব যে ভোট যারা জয়যুক্ত হবে এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে। বাংলাদেশের এই
ধ্বংসাত্মক কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে দলই আসুক সেই দলকে এটা মেনে নিতে হবে। এটা হচ্ছে কথা। এবং আমি মনে করতেছি যে এখন পর্যন্ত যা আমি দেখতেছি ভোটটা সুষ্ঠু হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে জি, ধন্যবাদ। এখানে ২ টা প্রশ্ন আমি করতে চাই এখন। একটা হলো যে আপনি যেহেতু বললেন যে পর্যবেক্ষকরা আছে বিভিন্ন দেশের। ধরেন ভারত, যুক্তরাষ্ট্র এবং যেটা বলা হচ্ছিল যে জাতিসংঘের পর্যবেক্ষক আসার কথা। তো এরকম ৮ টা দেশের পর্যবেক্ষক আসে নাই। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারত বিশেষ করে, এবং জাতিসংঘটা তো আগেই নিশ্চিত করেছে। তো এই যে ৮ টা দেশের পর্যবেক্ষক না আসায় এই তাদের কাছে আসলে এই নির্বাচনটা কি আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নাই, বা এই নির্বাচনে আসলে এই ৮ টা দেশের না আসায় কি ধরনের ধরেন কি বলে স্বীকৃতির ক্ষেত্রে কি ধরনের ব্যত্যয় ঘটতে পারে, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে জনগণ বুঝবে কিভাবে, যে বা মানে আমরা কিভাবে বুঝবো যে ভোটটা যে এই যে জনগণের সঠিক রায়টা দিল, সেই জায়গাটায় যদি এই দুটো বিষয়ে যদি আপনি একটু বলেন। মোট কথা হচ্ছে বিদেশি রাষ্ট্র যারা অবজারভার পাঠায়নি, তার মানে এই না তাদের কিন্তু বিভিন্ন দেশের সাথে মনে করেন যে আমেরিকা যেটা করে ওটা কিন্তু ইউরোপ সাপোর্ট দেয়। ইউরোপ যেটা করে আমেরিকা যেটা সাপোর্ট দেয়। এরকম অনেক অস্ট্রেলিয়া আছে যেটা আমেরিকাকে সাপোর্ট দেয়। সো এখানে ভারত না আসার কারণটা খুব ক্লিয়ার। কারণ তারা ভালোভাবেই জানে যে তাদের এখানে আ হালে পানি পাবে না তারা। এবং তারা জানে যে বাংলাদেশে এই আগস্ট বিপ্লবের পরে একটা কঠিন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট হয়েছে। এখানে যদি পাবলিক তখন নরমালি পাবলিক তো জমায়েত অবস্থায় থাকে না। এই ভোটের সময় ভোটের রেজাল্ট বা ইয়ার সময় যেন লোকজন জমায়েত থাকবে। যদি তাদের উপরে কোনো হিংসাত্মক হতে পারে। সো আপনি দেখেছেন যে এই নির্বাচনের আগেই কিন্তু তাদের যত এমপ্লয়ি আছে ইভেন রূপপুরের ৯ জন এমপ্লয়ি কিন্তু না বলে চলে গেছে। সো এটাতে আমি আশঙ্কা করেছি যে হয়তোবা একটা সহিংসতাও হইতে পারে। সো তারা এখানে আসেনি ভারত বিকজ তাদের পার্সোনাল ইন্টারেস্ট। তাদের যেহেতু ইন্টারেস্ট ছিল আওয়ামী লীগ নাই। সো এইজন্য এটা ইম্পোর্টেন্ট না। বাট অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলা পাঠায় নাই, ওরা পাঠায় নাই মানে হচ্ছে তারা কিন্তু চোখ বন্ধ করতেছে তা না। তাদের যেখানে আমেরিকান এম্বাসি আছে, এম্বাসি কিন্তু এটা অবজার্ভার করতেছে এবং এটা যে অবজার্ভ করবে এটা তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে এটা ক্লিয়ারও করেছে। সো এর মানে অবজার্ভার মানে শুধু ওইটাই না, এবং তারা তো অবশ্যই মিডিয়াতে চোখ রাখবে, তারা ইয়া করবে এবং তারা স্বীকৃতি যেটা দেবার বা স্বীকৃতি দেবার বা না দেবার ওই স্টেটমেন্টটা আশা করি তারা দিবে এবং সবসময় দিয়ে আসছে যে আ ব ব মানে আ এরা এটার সাথে সবসময় স্বার্থ সংশ্লিষ্টর ব্যাপার থাকে। সো আমি তো আ বিশ্বাস করি এবং এটা মোটামুটি ক্লিয়ার যে আমেরিকা আ জামাতের সাথে কাজ করবে, এটা আগের থেকে ক্লিয়ার মোটামুটি। এবং আমি ক্লিয়ার ভাবেই বলছি যে যেহেতু বিএনপির ইন্ডিয়ান কানেকশন এর জন্য অ্যাকচুয়ালি আমেরিকা তাকে সাপোর্ট দিচ্ছে না। সো আমি মনে করি যে আ বিদেশের ইয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমরা কিভাবে জানবো সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা? নাম্বার 1 হচ্ছে আমরা তো এই খবরটা পাবো যে লোকজন ভোট কেন্দ্রে যাচ্ছে, ভোট দিয়ে ফেরত আসতেছে। হ্যাঁ? আ যদি কোথাও মনে করেন স্টাক হয়ে থাকে, আপনার মনে আছে যে ১ম ইলেকশনটাতে বোধহয় আ একই লাইন কিন্তু লাইন সামনে আগাচ্ছে না। লাইন আছে কিন্তু সামনে আগাচ্ছে না। মনে আছে? তো সাংবাদিক জিজ্ঞেস করলো, "এ এখানে কি করতেছেন?" বলতেছে, "এই যে এখানে আসছি দেখতে, ঘুরতে ফিরতে" কি একটা ডায়ালগ বলছিল। তখনও খুব ভাইরাল হয়েছিল জিনিসটা। সো এই ধরনের কোথাও যদি স্টাক হয়ে থাকে আমার মনে হয় এখন অলরেডি ১ম এ ইলেকশন কমিশন বলেছিল ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এখন কিন্তু এলাও করেছে, শুধু তাই না ভিডিও করা যাবে এটাও বলেছে। সো এই ধরনের কিছু হইলে আমরা ইনস্ট্যান্ট জানতে পারব। এখানে মেইনস্ট্রিম মিডিয়া যতই আ রোল প্লে করুক, আগে এখানে কোন একজন বলেছিল যে, আগে লোকজন মেইন নিউজ এর জন্য যাইতো মেইনস্ট্রিম মিডিয়াতে। এখন মেইন নিউজ এর জন্য সোশ্যাল মিডিয়াতে আসে সত্য জানার জন্য। সো এখন ওই সত্যটা মেইনস্ট্রিম মিডিয়া যতই আড়াল করে রাখুক, আর এই নির্বাচনটায় আমি কেন আরো আশাবাদী যে আওয়ামী লীগের সময় ছিল সবাই ছিল কর্মকর্তা-কর্মচারী সবাই ছিল আওয়ামী লীগ। সো তারা মিলে একটা আ ঘাপলা করে ফেলছে। আ যেটা সবাই পরবর্তী সাপোর্ট করেছে। বাট এখন কিন্তু মানে আমি যেটা দেখলাম অর্ধেক হয়ে গেছে। বিএনপি জামাত আলাদা হয়ে গেছে। দিস ইস এ গুড থিং এজন্য যে এক পার্টি যদি কোন অনিয়ম করে আরেক পার্টি এটা ফাঁস করে দিবে। হ্যাঁ? সো আমি আশা করতে পারি যে এটা ইয়ে হবে। আপনি একটা জিনিস দেখেন না যে এই যে আ এই যে জামাতের যে আমির যে সৈয়দপুরে ধরা পড়ল। এখান থেকে চলে যাচ্ছে এক পার্টি কিন্তু ফোন করে জানাইছে, "এই আসতেছে একটা ট্র্যাপ রেডি কর।" আরেক পার্টি আবার বলে দিচ্ছে যে
তাড়াতাড়ি এখান থেকে কিন্তু কাস্টমসের চেক ক্লিয়ারেন্স দিছে, এটা পাবলিকলি ছেড়ে দে, তাহলে এটা এফেক্ট করবে। ২ পার্টি মানে চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে, হ্যাঁ? সো কেউ ইচ্ছা করলেই সত্যটাকে আড়াল করতে পারবে না। আপনি দেখবেন যে এবং আমি মনে করি পাবলিক এই সত্যটা বুঝে যায় সবকিছুর পোস্ট থেকে যে কে কোনো কিছু এখন মনে করেন যে ব্যক্তি বিএনপির অ্যাক্টিভিস্ট লাগাতার বলতেছে জামাত কট বইলা ১৭ টা লিঙ্ক করতেছে। ১ম ১-২ টাই যখন দেখবে ভুয়া, লোকজন তো বুঝবে যে এগুলা ভুয়া করতেছে। মানে মোট কথা হচ্ছে এই ১০ টা বা ১৭ টা ভুয়া লিঙ্ক শেয়ার করতে একটা সত্য শেয়ার করলে যে তার ক্রেডিবিলিটি বাড়তো, এইটা তার দেমাগের ভিতরে নাই। সে মনে করতেছে আপনি যে খুব সুন্দর বলেছেন। আমি এইটা থেকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো বলেন। যেহেতু আপনি যেটা বললেন যে এখন আসলে মানুষ এমনিই বুঝে যায় বা আম আ সোশ্যাল মিডিয়ায় থেকেই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ১ম তথ্যটা আসে, তারপরে মানুষ হয়তো কারেক্ট, প্রধান মিডিয়াতে যাচ্ছে, এরকম একটা কারেক্ট, ব্যাপার। আ কারেক্ট। তো সোশ্যাল মিডিয়ার উপরে যেহেতু মানুষের ব্যাপক প্রভাব রয়েছে, তো এই সময়টায় আসলে সোশ্যাল মিডিয়ার কোনো তথ্য আসলে আসলে কি ধরনের যাচাই-বাছাই করা দরকার? একজন সাধারণ ভোটার কি ধরনের বিষয় আ যাচাই-বাছাই করে এটা বুঝবে যে এটা ভুয়া বা এটা খারাপ? এই জায়গাটাই আমরা আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাই। মানে আমি একটা ঘটনা কি কোনটাকে বুঝতে আমরা ঠিক বলতে পারি আরকি? আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দেই। আপনার যদি মনে থাকে আমি ১ম এ ফেসবুকে বলেছিলাম যে একটা স্ট্যাটাসে যে মেজর সাদেক নামে একজন অফিসার যে ১৯৮ দিন সেনাবাহিনী থেকে অ্যাবসেন্ট আছে এবং সে বা ঢাকার বিভিন্ন কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং দিচ্ছে। একটা আউটরেজিয়াস নিউজ, তাই না? আমাকে কিন্তু ১ম ২ দিন সবাই গালিই দিয়েছে। কারণ তাদের কাছে ভেরিফিকেশন করার কোনো কিছু ছিল না। আর আমি দেশে এসে ভেরিফাই করতে পারতাম না। আ 3rd ডে তে আমার দেশ সের এক সাংবাদিক আমাকে ফোন করেছিল। আমি তাকে পথ দেখায় দিলাম এটা ইনভেস্টিগেট করতে কোথায় যাইতে হবে। সো তারা একটা নিউজ করল, তার পরবর্তীতে সবাই নিউজ করল। সো একটা জিনিস যেটা ১ম ২-৩ দিন ছিল রিউমার, আ গুজব। আমাকে গালি-টালি দেয়া সব শেষ। পরবর্তীতে এটা সত্য এস্টাবলিশ হইছে। আচ্ছা। এখন যেটা হয় ওই সেম জিনিসটাই হবে আরকি। এখন যেহেতু মিডিয়ার মধ্যেও ২ ভাগ হয়ে গেছে। ওই যে যেভাবে মিলিটারি এবং পুলিশের অনেক লোককে দেখবেন এখন খুব গরম বক্তৃতা দিচ্ছে যে ইয়াতে কি নিউট্রাল থাকার জন্য। সো তারা অ্যাকচুয়ালি আবহাওয়াটা বুঝে গেছে এবং মিডিয়া আবহাওয়া বুঝে গেছে। আপনি মাহফুজ আলমের নামের একটা দেখছেন যে আসার পরে কি যে তারেক রহমান আসার পরে তারেক রহমানের পক্ষে দিছে। এখন আবহাওয়া জামাতের দিকে যাওয়ায় জামাতের জামাতে ইসলাম সম্বন্ধে কিন্তু একটা পজিটিভ রিভিউ সে দিছে। এটা কি সবচেয়ে সুবিধাবাদী সুবিধাবাদী। সো মিডিয়ার মধ্যেও সুবিধাবাদী পার্টি আছে। যারা আ একজন একটা গুজব দিলে এটার অন্যান্য সাক্ষী এই যে যেভাবে বললাম যে আ ওই উনি ঢাকা থেকে ফ্লাই করার পরে আরেক পার্টি জানায় দিছে এখান থেকে ক্লিয়ারেন্স দিছে। সো ওই জিনিসটা ফটো কার্ড আকারে চলে আসছে। লোকজন তখন এই ২ টা যোগ করে সো এরকম একটা জিনিস হচ্ছে ভাই যত যাই বলেন যে আমরা যতই আ মনে করেন আমি জামাতের সাপোর্টার হিসেবে আমি বিএনপির এগেইনস্ট এ একটা প্ল্যান করলাম। বাট Almighty is there to have a supreme plan to bring out the truth. So actually মিথ্যা বলেও আমি পার পাবো না, কেউই পার পাবে না। সো আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো আসবে আ তারা যেটা করে আমি আমি যেটা করি, আমি যে ১ম এ যখন আমি দেখলাম ৫০ তখন আম ৳৫০,০০,০০০ ধরা পড়ছে। আমি একজন সিনিয়র অফিসারকে ফোন দিছি এক্স মিলিটারি যিনি জামাতের সাথে জড়িত। বললাম, "স্যার এটা কি ব্যাপার? এটা কি হইছে?" কয়, "অপেক্ষা করো। ২:৩০ সময় একটা প্রেস কনফারেন্স হচ্ছে।" পরে প্রেস কনফারেন্সে জিনিসটা দেখলাম, পরবর্তীতে দিলাম, ক্লিয়ার হয়ে গেলাম। আমি ক্লিয়ার হয়ে গেলাম। সো আমি তারপরে আর যেটা আছে ওই যে কয়েকটা রিউমার স্ক্যানার প্লাস দ্য ডিসেন্ট এই ধরনের কিছু পেজ আছে যারা এগুলাকে ফ্যাক্ট চেক করে। সো ওগুলাকে আমি দেখি। প্লাস হচ্ছে আ অ্যাকচুয়ালি আমার ভিতরে একটা সহজাত একটা জিনিস আছে। একটা জিনিস আ দেখে এন্টিসিপেট করতে পারি যে যেহেতু এগুলা পাবলিক নিয়ে আমি ডিল করেছি আমার চাকরির লাইফে। আম আ সো আমি একটা ১ম এ জিনিস দেখব এটা কতটুকু পার্সেন্ট সত্য হইতে পারে। এটা আমি বুঝে ফেলি। এবং আমার এরকম রেকর্ড আছে যে একটা সোর্সের উপর নির্ভর করে আমি এটা পাবলিশ করেছি এবং we found that's absolutely true. সো মাঝে ইনস্টিংক্ট কাজ করে আমার। এবং আমি মনে করি পাবলিক পারসেপ্ট টাই ওখান থেকেই আসে যে লোকজন যখন ১ টা ২ টা বিভিন্ন জিনিস দেখে তখন অ্যাকচুয়ালি হিসাব-কিতাব করে মানুষ সত্যটা এমনি সামনে চলে আসে। সো পাবলিক বুঝে যাবে এটা নিয়ে। আর আমি পাবলিক যারা আছে, যারা এই শোটা দেখছে তাদেরকে রিকোয়েস্ট করব আমি একটা লাইভেও অ্যাকচুয়ালি এটা করেছি যে, একদিনের রাতের এই ভোটের আগের রাতটা হচ্ছে গুজবের রাত। গুজবের রাত। হ্যাঁ? আমি কিন্তু এই সকালে ঘুম থেকে উঠে
ওই প্রথম আমি রেসপন্স করেছি ওই যে 50 লাখ টাকার এটা সকালে উঠে দেখলাম শহীদুদ্দিনের গাড়িতে এত টাকা পাওয়া গেছে, 2 কোটি নাকি 15 লাখ হয়ে গেছে, আরো এতজনের ব্যালট পেপার পাওয়া গেছে জামাতের ইয়ার কাছে। পরে ডিসেন্টে দেখলাম এটা তো ভুয়া। মানে সবকিছু দেখে পরে বললাম যে এগুলো নিয়ে আমি কোনো কমেন্ট বা এটার মধ্যে ঢুকবোই না, কারণ দিস ইজ এ ফুল অফ শিট। সো আমি পরে একটা ইয়ে করছি যে এক রাতের নিউজ অ্যাকচুয়ালি কিছুই আসা যায় না এক রাতের নিউজে। সো এত বছর ধরে যেটা আমরা দেখে আসছি দুই দলের মধ্যে, দুই নেতাদের মধ্যে, তাদের কোয়ালিটি এন্ড আদার থিংস, ওইটা দেখে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য ভোট দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে ওই যে অনেকে ফান করে বলে যে লাইলাতুল গুজব আর কি, গুজবের রাত আর কি। তো যাই হোক, আমরা আশা করি যে আগামীকালকে সুন্দর, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচন সবাই কষ্টের মধ্যে হলেও, অর্থাৎ পরাজয়ের কষ্ট থাকলেও মেনে নেবে এবং নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা যাত্রা শুরু করব, সেই প্রত্যাশা রইল আমাদের। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মানে নির্বাচনের আগের রাত্রে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বিশ্লেষণ করার জন্য, আলাপ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশিক ভাই, আপনাকেও ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি। আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, মতামত থাকে কিংবা কোনো বিতর্ক থাকে, আপনারা অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও দেখা হবে নতুন বিষয়ে, নতুন কোনো টপিকে, নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।